মুখ্যমন্ত্রীর ক্ষমতারও সীমা আছে। সেই সীমাকে অতিক্রম করে তিনি বলতে চেষ্টা করছেন জমি আন্দোলনের নামে কৃষকদের ছলনা করা হয়েছে। নির্বাচন আবার এসেছে বলেই তাকে এই রকম বড় বড় কথা বলে সিঙ্গুরবাসীকে ভোলানো, স্তোক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমিও অনশন করেছিলাম 18 দিন পর্যন্ত, তাতে আমি বুঝতে পেরেছি যে 26 দিন কি করে তিনি না খেয়ে কিছু ঠিক শরীর, সুস্থ শরীর নিয়ে বেঁচেছিলেন। এখন নির্বাচন এসেছে, সিঙ্গুরকে কি করে ভোলাবেন, সিঙ্গুরকে স্তোক দিয়ে আবার কি করে তিনি জিতবেন, সেই চেষ্টাই করছেন। না, একেবারে কেউ পায়নি। কিছু লোক ওই চাল এবং নগদ টাকা পেয়ে তারা মনে করছে যে সিঙ্গুর আন্দোলন চলুক, তাদের চাল এবং টাকাটা হবে। আসলে ওই রেশন এবং টাকার জন্য যে সিঙ্গুর আন্দোলন সফল হয়েছে এটা বলাই যায় না। উর্বর জমিকে নষ্ট করা হয়েছে, আর উর্বর জমিকে নষ্ট করে শিল্পও হয়নি। তাই সার্বিক ব্যর্থতাই হচ্ছে সিঙ্গুরের বর্তমান চিত্র। মমতা বরঞ্চ সিঙ্গুরের সম্ভাবনাকে নিভিয়ে দিয়েছেন। তিনি আর সেই বিশ্বাসযোগ্যতা তার হারিয়ে ফেলেছেন। তার আন্দোলন যে ব্যর্থ হয়েছে এটা তিনি নিজেও বুঝতে পেরেছেন। সিঙ্গুরকে নিয়ে আর নতুন করে আশা করতে পারি না। মমতার কথা বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে। নিজে চুরি করে নিজেই বলছে যে এরা চোর। মমতা, তার মন্ত্রীরা দুর্নীতি করছে আর মমতা জানতে পারছেন না? মমতার নির্দেশেই এগুলো হচ্ছে। একটা মুখ্যমন্ত্রী যে এইভাবে তিনি চলে যাবেন এবং সেখান থেকে তাদের কাগজ ছিনিয়ে নিয়ে চলে আসবেন, এটা অভিপ্রেত নয়। সমস্তগুলোই তো আজকে প্রমাণ হয়ে গেছে যে এই সরকার কতখানি ব্যর্থ এবং দুর্নীতিপরায়ণ। বলবো, সিঙ্গুর নিয়ে আপনার কোনো বক্তব্যই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কারণ আপনি যতই বলুন উন্নয়ন করবেন বা শিল্পায়ন করবেন, কৃষির উন্নতি করবেন, আর আমরা সেটা বিশ্বাস করতে পারছি না। আগে থেকে করুন, তারপর দেখব। সিঙ্গুরে যদি শিল্পায়নের চেষ্টা হয় সত্যিকারের, সিঙ্গুরবাসী আন্তরিকভাবে তাকে সহযোগিতা করবে। সে বিজেপি হোক, আর সে তৃণমূলই হোক, সে কংগ্রেসই হোক, আর যদি কোনো ব্যক্তিগত টাটার মতন প্রতিষ্ঠান নিজে এসে কিছু করতে চায়, সার্বিকভাবে এই প্রচেষ্টাকে, শিল্পায়নের প্রচেষ্টাকে স্বাগত জানাবে। সিঙ্গুরে ১৬৯৪টি পরিষেবার শিলান্যাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আজ বললেন যে, প্রথমেই বলি সিঙ্গুর আমার নিজের প্রাণের জায়গা। ২০০৬ থেকে ২০০৮ রাস্তায় পড়ে থেকেছি। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য ২৬ দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে তুচ্ছ করে, এবং আন্দোলনে যারা যারা আমাদের সমর্থন করেছে তাদের প্রতি আমার সম্মান। আজ আমি খুশি, সব জেলা মিলিয়ে ১৬৯৪টি পরিষেবার শিলান্যাস করা হলো এই সিঙ্গুরে। ৩৩,৫৫১ কোটি টাকা বাংলার বাড়ি, আগের পর্যায়ের ১২ লাখ, আজ ১৬ লাখের প্রথম কিস্তির টাকা দেওয়া হলো। যেটুকু বাকি রয়েছে তাদের পরে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার প্রশ্নে আমি স্যার একটা আসছি যে, আপনি তো ২০০৬ থেকে ৮ সাল পর্যন্ত সিঙ্গুর আন্দোলন খুব কাছ থেকে দেখেছেন। আজ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনে আপনার মনে ঠিক কোন প্রশ্নটা প্রথমে ওঠে? সিঙ্গুর নিয়ে মমতা যে কথা বলেছেন জানি না, আপনার মুখেই শুনলাম, কিন্তু বিশ্বাস করতে পারছি না। আমরা সিঙ্গুরের সার্বিক উন্নয়ন কৃষির ক্ষেত্রে অন্তত প্রত্যাশা করেছিলাম, কিন্তু সিঙ্গুরে না হয়েছে কৃষি, না হয়েছে শিল্প। সিঙ্গুর শূন্য, ব্যর্থ। আজ মুখ্যমন্ত্রী এই যে এতগুলোর কয়েকশো মানে শিলান্যাস করছেন, কয়েক হাজার টাকা, কোটি টাকার কথা বরাদ্দ করছেন, এগুলো কি জাস্ট নির্বাচনী জুমলা? এগুলোকে হিন্দিতে নির্বাচনী জুমলা বলে? আপনি আমি বিশ্বাস করতে পারছি না কয়েক হাজার কোটি টাকা তিনি সিঙ্গুরের উন্নয়নের জন্য বরাদ্দ করবেন। এটা একটা আমার কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে যে কত হাজার কোটি টাকা তিনি সিঙ্গুরের জন্য বরাদ্দ করবেন, এটা তার কোনো হাতই নেই, কোনো ক্ষমতাই নেই এই এত টাকা সংগ্রহ করে সিঙ্গুরের প্রতি ব্যয় করা। রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার, আপনি বলছেন মুখ্যমন্ত্রীর ক্ষমতা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন? মুখ্যমন্ত্রীর ক্ষমতারও সীমা আছে। সেই সীমাকে অতিক্রম করে তিনি বলতে চেষ্টা করছেন। যদি এতদিন তাহলে হয়নি কেন?
এতদিন ধরে যে 16,000 কোটি টাকা তিনি বরাদ্দ করবার চেষ্টা করছেন, তাহলে এতদিন হয়নি কেন? আজকে থেকে চেষ্টা করছেন। সিঙ্গুরে লুটপাট চলেছে, জমি উদ্ধারের নামে লুটপাট, আর জমি আন্দোলনের নামে কৃষকদের ছলনা করা হয়েছে। আমি আমি জানতে চাইবো, মুখ্যমন্ত্রী বলছেন সিঙ্গুর আমার প্রাণের জায়গা। আপনি যে প্রশ্নটা তুলে দিলেন একদম আপনার এর আগে সাক্ষাৎকারে আমাদের দর্শকরা প্রত্যেকে লিখেছিল, আপনি যে কথা বলেছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমাদের কথাটা তুলে ধরেছে। আমি বলব স্যার আপনি এক্ষুনি বললেন, আমার পরবর্তী প্রশ্নটাই আপনি কেড়ে নিলেন বলা চলে, যে এত বছর পর আজ কেন সিঙ্গুরে এত বড় পরিষেবার শিলান্যাস? এর আগেই কি করা যেত না? করা যেত, কিন্তু নির্বাচন তো আসেনি। নির্বাচন আবার এসেছে বলেই তাকে এই রকম বড় বড় কথা বলে সিঙ্গুরবাসীকে ভোলানো, স্তোক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এর আগে আমরা দেখেছিলাম স্যার, সিঙ্গুর নন্দীগ্রাম থেকে তিনি যখন প্রতিদ্বন্দ্বিতা করলেন, লাস্ট বার ইলেকশনে তিনি যখন নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন, মুখ্যমন্ত্রীর যে পরাজয় সেটা আমরা দেখেছিলাম। কোথাও গিয়ে নন্দীগ্রাম বা সিঙ্গুরের মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করছে? সিঙ্গুরের মানুষকে প্রত্যাখ্যান মানে বিশ্বাস করতে পারছেন না। সিঙ্গুরের মানুষ যে মমতা আবার ঘুরে দাঁড়িয়ে জমি পুনরুদ্ধার করে শিল্প করবে, এই কথাটা বিশ্বাসই করতে পারছেন না। স্যার আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলছেন যে সিঙ্গুরের কৃষি জমি চাষীদের ফেরানোর জন্য জীবন বাজি রেখেছিলাম একটা সময়, 26 দিন অনশন করেছিলাম, আরো কয়েকদিন করতে পারতাম। তোমরা সিঙ্গুরে এসে শুধু আমায় গালাগাল দিয়েছো, তোমরা কি করেছো, একটাও ইট পুঁতেছো? সত্যিই কি উনি 26 দিন কিছু না খেয়েছিলেন স্যার? এটা তো অনুমানের উপর একটা মানুষ। আমিও অনশন করেছিলাম 18 দিন পর্যন্ত, তাতে আমি বুঝতে পেরেছি যে 26 দিন কি করে তিনি না খেয়ে কিছু ঠিক শরীর, সুস্থ শরীর নিয়ে বেঁচেছিলেন। তো সেই হোক, সেটা বিতর্কের ব্যাপার, ডাক্তারদের ব্যাপার। আমি বলবো যে অনশনই করুন, আর প্রাণ বাজি রেখেই তিনি সবকিছু করুন। কাজের কাজ কিছু হয়নি। মুখের আস্ফালনটাই বড় হয়েছে, আস্ফালন বাস্তবে পরিণত হয়নি। একদমই। স্যার আমি একটা প্রশ্ন করব আপনার কাছে, যে আহ, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন যে তিনি প্রাণ বাজি রেখে সিঙ্গুরে আন্দোলন করেছিলেন, বিরোধীদের প্রশ্ন তুলে দিচ্ছেন যে তখন তো তোমরা একটা ইটও পুঁততে সিঙ্গুরে আসোনি। আজ মুখ্যমন্ত্রী এত এত প্রতিহিংসাপরায়ণ হয়ে যাচ্ছেন কেন হঠাৎ? এখন নির্বাচন এসেছে, সিঙ্গুরকে কি করে ভোলাবেন, সিঙ্গুরকে স্তোক দিয়ে আবার কি করে তিনি জিতবেন, সেই চেষ্টাই করছেন। স্যার বলবো যে আন্দোলনের সময় যারা জমি হারিয়েছিলেন, যাদের জীবন জীবিকা একদম বদলে গিয়েছিল, তাদের সবাই কি সত্যি এই উন্নয়নের সুফল পাচ্ছে? না, একেবারে কেউ পায়নি। কিছু লোক ওই চাল এবং নগদ টাকা পেয়ে তারা মনে করছে যে সিঙ্গুর আন্দোলন চলুক, তাদের চাল এবং টাকাটা হবে। আসলে ওই রেশন এবং টাকার জন্য যে সিঙ্গুর আন্দোলন সফল হয়েছে, এটা বলাই যায় না। উর্বর জমিকে নষ্ট করা হয়েছে, আর উর্বর জমিকে নষ্ট করে শিল্পও হয়নি। তাই সার্বিক ব্যর্থতাই হচ্ছে সিঙ্গুরের বর্তমান চিত্র। ১৬৯৪টি পরিষেবার শিলান্যাস, একদম কাগজে কলমে তো একদম বিশাল বড় সংখ্যা, কিন্তু গ্রামে গ্রামে বাস্তবে কতটা কাজ চোখে পড়ছে? কাজ কিছুই চোখে পড়েছে না। সিঙ্গুরকে কেন্দ্র করে না নরেন্দ্র মোদী কিছু ভালো দেখাতে পেরেছেন, মমতা তো পারেনি। মমতা বরঞ্চ সিঙ্গুরের সম্ভাবনাকে নিভিয়ে দিয়েছেন। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এই 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 যে ২০০০ এই ২৬ দিন অনশনের কথা উঠে আসছে স্যার, মানে যে আন্দোলনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করে মনে করাচ্ছেন, সেই আন্দোলনের নেত্রী কি আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আছেন, নাকি তিনি একটা? না, না, তিনি আর সেই বিশ্বাসযোগ্যতা তার হারিয়ে ফেলেছেন। তার আন্দোলন যে ব্যর্থ হয়েছে, এটা তিনি নিজেও বুঝতে পেরেছেন। সেই ব্যর্থতাকে ঢাকবার জন্যই তিনি বাক্যাড়ম্বর করছেন। স্যার আমি বলবো যে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে আপনার এলাকায়, কয়জন সত্যি এই টাকা হাতে পেয়েছে? এখনো তো আমার কানে আসেনি যে প্রচুর লোক টাকা বাড়ির জন্য পেয়েছে, বা বাড়ি পেতে পারে, কিন্তু তার সঙ্গে সিঙ্গুর আন্দোলনের কি আছে? তাহলে সিঙ্গুর আন্দোলন করেছে বলেই টাকা পাচ্ছে, আর পশ্চিমবাংলার অন্য জায়গায় আন্দোলন করেনি তারা টাকা পাবে না? এটা কারণ বিশ্বাসযোগ্য হয়?
পেলে সবাই পাবে, সিঙ্গুর আন্দোলনের জন্য পাচ্ছে তা নয়। কোথাও গিয়ে কি একটা দ্বিচারিতা হচ্ছে? রাজনৈতিক নেতারা কি বা একদম শীর্ষস্থান মানে দ্বিচারিতা বলতে যদি বলা হয় যে ভুল আশ্বাস দেওয়া হচ্ছে, আমি বলবো তাই। স্যার রীতিমতো রাজ্য সরকার বলছে যে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। কিন্তু তরুণদের চাকরি, শিল্প, স্থায়ী রোজগার এসব নিয়ে কি পরিবর্তন দেখছেন? এবং আমি যদি সিঙ্গুরটাকেই মাথায় রাখি তাহলে সিঙ্গুরের কথা শুধু যদি মনে করে এ কথা বলতে হয়, তিনি ঠিক বলেননি। মানে মানুষকে আশ্বস্ত করে ভোটটা চাইছেন। চাকরি বাকরি রাজ্যের যে সার্বিক অবস্থা কি ব্যর্থ, একেবারে ব্যর্থ। যেখানে কোনো চাকরির, কোনো সরকারি চাকরি তো নয়ই, এবং অন্যান্য শিল্পপতিরা যে তাদের প্রতিষ্ঠান গড়ে চাকরির সুযোগ করে দেবে সেটাও নয়। না করেছে শিল্প, না হয়েছে কৃষি। সুতরাং আমরা কি সিঙ্গুরকে নিয়ে আর নতুন করে আশা করতে পারি না। মমতার কথা বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে। একটা সময় স্যার যে বাংলার যে ছবি রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় হতে চেয়েছিলেন, কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় আজ ১৫ বছর পরে চিত্রটা আপনি বর্ষিয়ান রাজনীতিবিদ, কোথাও গিয়ে মানে সেই চিত্রটা কিরকম মেলাতে পারছেন? না, তিনি যা মানে প্রস্তাব করেছিলেন, আমাদের আশা দেখিয়েছিলেন, সে আশার কোনো চিত্রই আমরা বর্তমান সিঙ্গুরে দেখতে পাচ্ছি না। সে আমি কেন, সবাই সিঙ্গুরবাসী সকলেই বলবে যে মমতা যতই অনশন করুন আর যতই আন্দোলন করুন, তা ব্যর্থ হয়েছে। রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি আমরা দেখলাম। লাস্ট ১০টা বছরের খতিয়ান যদি দেখি তার মধ্যে লাস্ট ৩-৪টে বছরের মানে একাধারে ২৬-২৭ জন শিক্ষক এক লহমায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়ে ফেলছেন। রাজ্য সরকার বারংবার নিজেদের দায় এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। কি চলছে স্যার রাজ্য জুড়ে? রাজ্য জুড়ে এই যে এতদিন ধরে ভ্রান্ত নীতিতে তার ফলটা এখন ভুগছি, যে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই সমস্ত কথা বলে রাজ্য সরকারের ব্যর্থতাকে প্রকাশ করে দিচ্ছে। না হয়েছে চাকরি, আর যাদের চাকরি ছিল তাদের জল বেসানো চাকরি, তাদের দাগি বলে চিহ্নিত করে আজকে নিজেরাই বলছে আমরা এইগুলোকে অন্যায়ভাবে চাকরি দিয়েছিলাম। ব্রাত্য বসু তিনি আহ, অফিসারদের বলছেন যে যে এরা ১৮০০ মতন ব্যক্তি, এরা চাকরির যোগ্য ছিল না, চাকরি পেয়েছে। এই তো নিজে চুরি করে নিজেই বলছে যে এরা চোর। শিক্ষামন্ত্রী কেন, খাদ্যমন্ত্রী, নিজে তিনি চিকিৎসার দায়িত্বে আছেন, সেই চিকিৎসা বিভাগ এখনো জেল খাটছে তো। আরজি করের যে যিনি এ ছিলেন সমীর ঘোষ, তিনি তো জেল খাটছেন দুর্নীতির দায়ে। পার্থ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন মহাসচিব, তার বাড়িতে ১৫০ কোটি টাকা, ১১ কেজি সোনা কোত্থেকে এলো? ওটা তার বান্ধবীর টাকা, নাকি বান্ধবীকে বিশ্বাস করে মানুষ বান্ধবীকে টাকা দিয়েছে, পার্থ ঘোষের টাকা, পার্থ চট্টোপাধ্যায়কে টাকা দেয়নি? এটা লোক বিশ্বাস করবে? আর মমতা জানতো না? আমি যে ধরে নিই যদি মমতা এই সব জানতেন না, তাহলে মমতার প্রচন্ড ব্যর্থতা। মমতা, তার মন্ত্রীরা দুর্নীতি করছে আর মমতা জানতে পারছেন না। মমতার নির্দেশেই এগুলো হচ্ছে। কি বলছেন স্যার? মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো সবসময় বলেছেন তিনি তার পক্ষে কি জানা সম্ভব নাকি কোথায় কি কি করে জানবেন? তিনি কি করে জানবেন সেটা তার ব্যাপার, কিন্তু আমরা জানবো, দায়িত্ব তার, মন্ত্রিসভার যৌথ দায়িত্ব। একজন মন্ত্রী দোষ করলে সমস্ত মন্ত্রিসভা তার সঙ্গে যুক্ত হয়ে যায়, কারণ মন্ত্রিসভায় সেই সমস্ত জিনিস পাস করে তারপর কাজ করতে হয়। আমি বলবো স্যার একটা কথা সাম্প্রতিককালে একদম আইপ্যাক দুর্নীতিকাণ্ডে আপনারা আপনাদের সময় একটা ধরনভাবে নির্বাচন করতেন, নির্বাচন সম্পন্ন করতেন। আজকের নির্বাচনের চিত্রটা সেটা যদি আমরা কেন্দ্রীয় স্তরের নির্বাচনও দেখি সেখানেও নির্দিষ্ট স্তরের ইলেকশন স্ট্র্যাটেজিস্ট টিমকে নিয়ে তারা নির্বাচন সম্পন্ন করে থাকেন। এ রাজ্যে তৃণমূল তারা আইপ্যাক নামক একটি সংস্থাকে দিয়ে বা তারা তাদের নির্বাচন সম্পন্ন করে আসছেন। সাম্প্রতিককালেই সেই আইপ্যাকের দপ্তরে ইডির অফিস কেন্দ্রীয় মানে তদন্তকারী সংস্থা তারা হানা দিল। আমরা জানি সাধারণত
এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থ সংক্রান্ত মামলা হলেই তারা হানা দেয়। মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন একদম এবং ফাইল ছিনিয়ে নিলেন ইডি অফিসারদের থেকে, একদম বাইরে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে মানে বুক ঠুকে তিনি বলছেন বেশ করেছি, যা করেছি বেশ করেছি। একদম আমি একদম এই না করলে তার যে সমস্ত কেলেঙ্কারি আছে সেগুলো ধরা পড়তো, এই ভয়েতেই তিনি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেল হয়ে যেতে পারে। কি হতে পারতো আমি বলতে পারি না, কিন্তু তিনি অন্যায় করেছেন এটা প্রমাণ হতো। একজন তিনি বলছেন আমি একজন মুখ্যমন্ত্রী, আমাদের আমি সেখানে গিয়েছি, মানে আমার দলের কিছু এভিডেন্স ছিল সেটা ইডি অনধিকার চর্চা করে নিয়ে চলে যাচ্ছে। এটা কি মুখ্যমন্ত্রী? সেটা তো অফিসে বসেই বলতে পারতেন, সেটা তো ফেরত দিয়ে যেতেন। যদি ফেয়ার হতো তাহলে সেটা তো তাদের সংক্রান্ত ব্যাপার নয় বলে সেটা তো তাদের দিয়েই আবার ফেরত দেওয়া হতো, কিন্তু তা না করে তিনি নিজে চলে গিয়ে ছিনিয়ে আনলেন। এটা তো একরকম হাস্যাস্পদ। এটা একটা মুখ্যমন্ত্রী যে এইভাবে তিনি চলে যাবেন এবং সেখান থেকে তাদের কাগজ ছিনিয়ে নিয়ে চলে আসবেন, এটা অভিপ্রেত নয়। রাজ্যের একাধিক মামলায় আমরা দেখছি তারা হাইকোর্টে মুখ থুবড়ে পড়ছে রাজ্য সরকার, আর সুপ্রিম কোর্টে আছে। এইভাবে যে সুপ্রিম কোর্টের উকিলদের কোটি কোটি টাকা তাদের ফিজ, রাজ্যের চিত্রটা ঠিক কোন দিকে যাচ্ছে? সুপ্রিম কোর্টে এদের শেষ আশ্রয় নিচ্ছে, কিন্তু সেখানেও আশ্রয় মিলছে না। সুপ্রিম কোর্টে 16 কোটি টাকা 10 বছরে 16 কোটি টাকা উকিলদের পেছনে খরচ করতে হয়েছে। আর সেখানেও তাদের দিয়ে মামলা। এই শিক্ষকদের নিয়োগের মামলা সমস্তগুলোই তো আজকে প্রমাণ হয়ে গেছে যে এই সরকার কতখানি ব্যর্থ এবং দুর্নীতিপরায়ণ। আপনারা যখন দলের সংগঠনটা করতেন, এই পার্থ চট্টোপাধ্যায়, আপনারা তো একসাথেই সংগঠন করেছেন, তাদের তখনকার নীতি আজকে আমরা বেশিরভাগ নেতা মন্ত্রীদের দেখছি ইন্দ্রনীল মানে মন্ত্রী ইন্দ্রনীল বাবু তিনি তার সিঙ্গুরে বাগান বাড়ি রীতিমতো গায়ক, তিনি ছিলেন গায়ক, তারপরে হলেন মন্ত্রী, তারপরে সিঙ্গুরে তার জমির উপরে বাগান বাড়ি, সেখানে কাগজপত্র নিয়ে প্রশ্ন উঠে আসছে কোথা থেকে তিনি কিনলেন ক্রয় করলেন। এই যে তৃণমূলের মন্ত্রীদের, তারা দেখা যাচ্ছে তাদের সম্পত্তির বিশাল খতিয়ান, আর সাধারণ মানুষ ক্রমশ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, কি বলবেন? এই ব্যবধান তো এখানে যারা আসছেন তারা যে কোনো সুযোগকে হাতিয়ে নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। পার্থ চট্টোপাধ্যায় তিনি 150 কোটি টাকা তুলেছেন, এটা আজকে মানুষ বিশ্বাস করেছে। তা না হলে তিনি নিজে স্বীকার করছেন ওটা অর্পিতা চ্যাটার্জি, অর্পিতার। কিন্তু অর্পিতার কোনো ক্ষমতাই নেই যে 150 কোটি টাকা তুলবে। পার্থ চট্টোপাধ্যায় চাকরি দেওয়ার নাম করে এই সমস্ত টাকা তুলেছেন। আর এটা মমতা জানতেন না? মমতা জানতেন, মমতার নির্দেশেই হয়েছে বলে আমার বিশ্বাস। স্যার আমার শেষ ছোট্ট দুটো প্রশ্ন। আজ যদি মুখ্যমন্ত্রী আজ আপনার সামনে থাকতেন, আপনি তাকে সিঙ্গুর নিয়ে একটাই প্রশ্ন যদি করার আপনার সুযোগ থাকতো, সেটা কি হতো? বলবো সিঙ্গুর নিয়ে আপনার কোনো বক্তব্যই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কারণ আপনি যতই বলুন উন্নয়ন করবেন বা শিল্পায়ন করবেন, কৃষির উন্নতি করবেন, আর আমরা সেটা বিশ্বাস করতে পারছি না। আগে থেকে করুন, তারপরে দেখব। আদৌ কি করে উঠতে পারবে এই সরকার? না, করতে পারেনি। শেষ প্রশ্ন আপনার কাছে স্যার, যে আজ যদি কোনো শিল্প সিঙ্গুরে আসতে চায়, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আবার আন্দোলনের রাজনীতি হবে না? সিঙ্গুরে যদি শিল্পায়নের চেষ্টা হয় সত্যিকারের, সিঙ্গুরবাসী আন্তরিকভাবে তাকে সহযোগিতা করবে। সে বিজেপি হোক, আর সে তৃণমূলই হোক, সে কংগ্রেসই হোক। আর যদি কোনো ব্যক্তিগত টাটার মতন প্রতিষ্ঠান নিজে এসে কিছু করতে চায়, সার্বিকভাবে এই প্রচেষ্টাকে, শিল্পায়নের প্রচেষ্টাকে স্বাগত জানাবে। আমি অন্তত জানাবো। আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই যে আইপ্যাকের বিষয়টি আমি প্রসঙ্গ তুললাম, সেই নিয়ে কেন্দ্রীয় সরকারকে একদম হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার তোমরা ঘেঁচু করবে, তুমি আমায় জেলে ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমায় জেলে ভরলে বাংলার মায়েরা জবাব দেবে, আমার কৃষক শ্রমিকরা জবাব দেবে। এগুলো গাজোয়ারি কথা। নিজে মানে এমন ভাবে কথা বলছেন যেন কেন্দ্রীয় সরকার তাকে জেলে পড়বার জন্যই ব্যস্ত হয়ে আছে এবং পরিকল্পনা করছে। মোটেই তা নয়। এতদিন যদি সে পরিকল্পনা থাকতো, তিনি অনেক আগেতেই গ্রেপ্তার হয়ে যেতেন। কিন্তু অবাধে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি অবাধে কাজ করছেন এবং
যা খুশি তাই বলে বেড়াচ্ছেন। তিনি তো বলেছিলেন মোদির কোমরের দড়ি পরাবো। কয় মোদি তো এতদিন আসছে, মোদির কোমরের দড়ি পরানো কথা সে ভুলে গেছেন তিনি?